হৃদি ধীর পায়ে শুভ্র রেখে যাওয়া ব্যাগটির সামনে গিয়ে দাঁড়ালো। তার হৃৎস্পন্দনটা তখন কিছুটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠিক কি আছে এর ভেতর? আলতো করে ব্যাগটি খুলতেই তার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ব্যাগের ভেতরে পরম মমতায় ভাঁজ করে রাখা একটি গাঢ় সবুজ রঙের শাড়ি, সাথে মানানসই সবুজ কাঁচের চুড়ি, সাদা পাথরের চিকন কাজের ঝুমকো আর এক পাতা কালো রঙের ক্লিপ। জিনিসগুলো হাতে তুলে নিতেই হৃদির গলায় যেন ভাষা আটকে গেল। শাড়িটার কোমল কাপড় সে দুহাতে ভালো করে পরখ করল, যেন এর প্রতিটি সুতোর বুননে মিশে আছে শুভ্রর কোনো না বলা কথা। মনে পড়ে গেল গত রাতের সেই কথোপকথন। শুভ্র খুব স্বাভাবিক গলায় জানতে চেয়েছিল তার কাছে কোনো সবুজ শাড়ি আছে কিনা। হৃদির ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে শাড়িটি বুকের কাছে টেনে জড়িয়ে ধরল, যেন শুভ্রর উপস্থিতির উষ্ণতাটুকু সে অনুভব করতে চাইছে। বিকাল গড়িয়ে পড়লে সাহেরা চৌধুরী নিজ হাতে হৃদিকে শাড়িটি পরিয়ে সাজিয়ে দিলেন। শাড়ির ভাঁজে হৃদির শরীরের গড়ন যেন এক নতুন লাবণ্য পেয়েছে। সে নিজের সাজটা নিজেই সম্পূর্ণ করল। চুলগুলো ব্লাস্ট করে ছেড়ে দিতেই তার রেশমের ঝর্ণার মতো নেমে এলো একদম হাঁটু পর্যন্ত। এরপর শুভ্রর দেয়া সে ঝুমকো আর সবুজ চুড়িগুলো পরে নিল। চুলে কালো ক্লিপগুলো দিয়ে এমনভাবে আটকে নিল যেন কোথাও কোনো চুল এলোমেলো না থাকে। শেষে গাঢ় চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়ায় সে যখন আয়নার সামনে দাঁড়ালো, এক মুহূর্তের জন্য হৃদি নিজের দিকে তাকিয়ে রইল। আয়নায় প্রতিফলিত প্রতিছবিটা যেন অচেনা, এতটা মায়াবী আর উজ্জ্বল হৃদি নিজেকে আগে কখনো দেখেনি। শুভ্রর দেয়া এই উপহার আর তার এই নতুন রূপ যেন আজকের বিকেলটাকে এক বিশেষ অর্থ দিয়ে গেল। হৃদি রুমের নিস্তব্ধতায় শুভ্রর অপেক্ষায় বসেছিল। বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে, সময় যেন কাটছিল না। হঠাৎ নিচ থেকে পরিচিত গাড়ির ইঞ্জিনের শব্দ কানে আসতেই তার প্রাণ চঞ্চল হয়ে উঠল। তাড়াহুড়ো করে ব্যালকনিতে এসে সে নিচে তাকালো, কিন্তু পরক্ষণেই তার চোখের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়ে এলো। গাড়িটি শুভ্রর ঠিকই, কিন্তু চালকের আসনে বসে আছে ঈশান। গাড়ি থেকে নামলো শুভ্রা, অর্থাৎ শুভ্র আসেনি। শুভ্রা ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় সেরে সরাসরি হৃদির রুমে চলে এলো। হৃদিকে না পেয়ে সে বারান্দার দিকে এগিয়ে গিয়ে যা দেখল তাতে থমকে দাঁড়ালো। পরনে সবুজ শাড়ি, খোলা চুল আর স্নিগ্ধ সাজে হৃদিকে যেন এক অপার্থিব মায়াবী লাগছে। শুভ্রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, রিভা, তোকে যা লাগছে না বিশ্বাস করবি না, তোকে আজ অসাধারণ সুন্দর দেখাচ্ছে। শুভ্রার প্রশংসা শুনে হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল, তবে তার মন পড়ে রইল নিচে, আর চোখে সে বারবার গাড়ির দিকে তাকাচ্ছে। তার চোখ দুটি যেন বেকুল হয়ে একজনকে খুঁজছে। হৃদির এই লুকোচুরি চাহনি শুভ্রার বুঝতে বাকি রইল না। সে মুচকি হেসে হৃদির কাঁধে হাত রেখে বলল, হয়েছে, থাক, ভাইয়াকে আর খুঁজতে হবে না, চল আমার সাথে। হৃদি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, কোথায়? শুভ্রা রহস্যময় হেসে বলল, গেলে দেখতে পাবি, চল। শুভ্রা আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে হৃদিকে টেনে নিয়ে সোজা নিচে নেমে এলো এবং তাদের সাথে গাড়িতে উঠে বসল। ঈশান ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। হৃদিকে দেখে ঈশানের চোখ ধাঁধিয়ে গেল। সে গাড়ির লুকিং গ্লাসে হৃদির দিকে তাকিয়ে প্রশংসা করে বলল, আরে বাহ ম্যাম, আজকে তো আপনাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি সামান্য লজ্জা পেলেও নিজেকে সামলে নিল। সে ঈশানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার ম্যামকে আমি ম্যাম নই, বোন ডাকতে চাইলে ডাকবেন, নয়তো ডাকার দরকার নেই। ঈশান একটা বাঁকা হাসি হাসলো। আয়নায় হৃদির দিকে একবার তাকিয়ে বলল, ওকে ওকে, বোনই ডাকবো, এখন রাগ করে না, তাই মনটা একটু খারাপ মনে হচ্ছে, তাই না? হৃদি খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, এই কথা কেন বলছেন? পাশ থেকে শুভ্রা রহস্যময় হেসে উত্তর দিল, কারণটা খুব সহজ, আমার ভাইয়া তো আসেনি, আর সত্যি বলতে ভাইয়া আসবেও না, আর আসলেও আজ
তোকে আর খুঁজে পাবে না। হৃদি ভুরুকুঁচকে অবাক হয়ে তাকালো। মানে? শুভ্রা এবার ঝুড়ি থেকে আসল খবরটা বের করলো। মানে এটাই, আমরা সবাই ভাইয়াকে বলেছিলাম ট্রিট দিতে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর জানতে পারলাম ভাইয়া আজ তোকে বিকেলেই কোথাও নিয়ে বের হওয়ার প্ল্যান করেছে। ব্যাস, সুযোগ বুঝে আমি আর ঈশান মিলে ভাইয়ার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে ভাইয়া তোদের বাসায় গিয়ে না তোকে পায়। শুভ্রার এই পরিকল্পনার কথা শুনে ঈশানের পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে স্টিয়ারিংয়ে হাত রেখে হাসতে হাসতে শেষ। অন্যদিকে হৃদি পরিস্থিতি বুঝতে পেরে রীতিমতো ঢোক গিলে বলল, মানে এসব কি বলছিস তোরা? গাড়ি থামা, আমি নামবো। শুভ্রা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, কেন? ভাইয়াকে সারা বুঝি একটা মুহূর্ত ভালো লাগে না? হৃদি গাল ফুলিয়ে অভিমানে তাকিয়ে রইল। তার এই লাজুক অথচ অভিমানী চেহারা দেখে শুভ্রা আরও মজা পেল। হৃদি ফিসফিস করে বলল, বুঝিসই যখন, তাহলে আমাকে এভাবে নিয়ে আসলি কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল, নিয়ে আসলাম এই কারণে, যাতে তোকে না পেয়ে ভাইয়া পাগলের মতো আমাদের খোঁজে আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের ট্রিট দেয়। হৃদি অবাক হয়ে জানতে চাইলে, এতে আমার সাথে সম্পর্ক কি? সামনে থেকে ঈশান গাড়ির গতি সামান্য কমিয়ে আয়নায় চোখ রেখে বলল, সম্পর্কটা অনেক গভীর বোন। বসের একমাত্র দুর্বলতা তো তুমি। তোমাকে চোখের সামনে না পেলে বসের মাথা যে ঠিক থাকবে না সেটা আমরা জানি। আর সেই সুযোগেই তো বসের কাছ থেকে কাঙ্ক্ষিত ট্রিটটা আদায় করে নেব। হৃদি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল, কাজটা কি করতেই হবে? শুভ্রা দৃঢ় গলায় উত্তর দিল, হ্যাঁ রে, করতেই হবে। এখন একদম চুপচাপ বসে থাক। হৃদি আর কথা বাড়ালো না। মন খারাপ করে জানালার কাছে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মিনিট আগেও যে মনটা ফুরফুরে ছিল, মুহূর্তের মধ্যে তা যেন ভারী হয়ে এলো। শুভ্রর সাথে দেখা না হওয়ার অভিমানে তার চোখের কোণায় চিকচিক করে উঠল এক বিন্দু জল। ঈশান লুকিং গ্লাসে হৃদির বিষণ্ণ মুখটা দেখে মুচকি হাসল, আর পেছনের সিটে বসা শুভ্রা ঈশানকে উদ্দেশ্য করে একটি লাইক ইশারা করল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়ি এসে থামল পাহাড়ের পাদদেশে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল পাহাড়ের বুক চিরে বয়ে আসা মৃদু বাতাসের শব্দ। তারা তিনজন গাড়ি থেকে নামল। হৃদি অবাক হয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখল। তারপর ফ্যাকাশে মুখে শুভ্রাদের দিকে তাকিয়ে বলল, এই পাহাড়ের নির্জন জায়গায় কেন নিয়ে এসেছিস? ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে দুহাত ভাঁজ করে বাঁকা হেসে বলল, আমাদের কাজ এখানেই শেষ হৃদি, এখন বাকিটুকু তোমার। চুপচাপ সামনের পথ ধরে হাঁটতে থাকো, সামনে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হৃদি ভুরুকুঁচকে ইতস্তত গলায় বলল, সারপ্রাইজ মানে? শুভ্রা একটু এগিয়ে এসে হৃদির কাঁধে হাত রেখে বলল, এত মানে করিস কেন? একবার গিয়ে দেখলেই তো পারিস কি সারপ্রাইজ। ঈশান রহস্যময় হাসিতে চোখ টিপে যোগ করল, এবার চোখটা বন্ধ করো আর নিশ্চিন্তে হেঁটে চলে যাও। হৃদি আর দ্বিরুক্তি করল না। শাড়ির কুঁচি আলতো হাতে ধরে সে পাথুরে পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলল। সবুজ শাড়ির আঁচল পাহাড়ের হাওয়াতে দুলছে, যেন পাহাড়ের গায়ে এক টুকরো বনলতা হেঁটে যাচ্ছে। শুভ্রা ঈশানের পাশে এসে দাঁড়ালো। দুজনে মিলে তাকিয়ে রইল হৃদির চলে যাওয়ার পথের দিকে। শুভ্রা মৃদু স্বরে বলল, ঈশান ভাইয়া, এই মুহূর্তটা আসলেই খুব সুন্দর, তাই না? ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, শান্ত গলায় উত্তর দিল, সুন্দর বললে ভুল হবে। এ এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই সৌভাগ্য সবার হয় না। যারা ভালোবাসা পরাজয় মানে না, তাদের জন্যই এই সৌভাগ্যটা হয়। বাতাসটা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। শুভ্রা আনমনে ঈশানের দিকে তাকালো। পাহাড়ের ঝোড়ো হাওয়া তার চুলে জট পাকিয়ে দিচ্ছে। শুভ্রা হঠাৎ বলে ফেলল, ঈশান ভাইয়া, আমি না কাউকে ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসি না, অসম্ভব ভালোবাসি। ঈশানের হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে আড়ষ্ট গলায় শুভ্রার দিকে তাকালো।
মেয়েটি সামনের পাহাড়ের দিকে তাকিয়ে হাসছে, ঠোঁটের কোণে এক মিষ্টি আভা। ঈশান আর কোনো প্রশ্ন করতে পারল না, তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কিছুটা সময় কেটে গেল ভারী নীরবতায়। শুভ্রা ঈশানের নীরবতা দেখে কিছুটা কৌতুক করে বলল, চুপ করে আছেন যে, মন খারাপ? ঈশান নিজেকে সামলে নিল। সে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আরে না, একদমই না, এমনিতে একটু ভাবছিলাম আর কি। শুভ্রা হঠাৎ বায়না ধরে বসলো, ঈশান ভাইয়া, এই পরিবেশটা এত সুন্দর, একটা গান শোনাবেন? গাড়িতে গিটার আছে, আমি আসার সময় সেটা নিয়ে এসেছি। ঈশান হাসলো, কিন্তু বিনয়ের সাথে বলল, আমি তো খুব একটা ভালো গান জানি না শুভ্রা। মিথ্যা কথা, আপনি গান পারেন আমি জানি। না, সত্যি বলছি, আমি একদমই পারি না। শুভ্রা গাল ফুলিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিল, ওকে, গাইতে হবে না বলেই সে পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝোপের পাশে রঙিন প্রজাপতি দেখে সে থমকে দাঁড়ালো। আলতো করে হাত বাড়াতেই প্রজাপতিটা উড়ে এসে তার আঙুলের ডগায় বসল। শুভ্রার দুই চোখে তখন আনন্দের ঝিলিক। সেই আনন্দের মাঝে হঠাৎ বাতাসে গিটারের টুংটাং সুর ভেসে এলো। সে চমকে পেছনে ফিরে তাকালো, দেখলো ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে পরম মমতায় গিটার বাজাচ্ছে। গিটারের সেই সুরের মূর্ছনায় বাতাসের হিল্লোলে মিশে ঈশানের পুরুষালী মায়াবী কণ্ঠস্বর শুভ্রার কানে আছড়ে পড়ল। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনা। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার। তাই বলি আয়রে ছুটে আয়, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনা। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার। তাই বলি আয়রে ছুটে আয়। হৃদি পাহাড়ের বিস্তীর্ণ সেই মাঠের দিকে পা রাখল। ঠিক মাঝখানে পৌঁছাতেই তার প্রতিটি পদক্ষেপ যেন জমে গেল। সামনে শুভ্র দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিঠটা হৃদির দিকে। সে আপন মনে আকাশে ঘুড়ি উড়াচ্ছে। শুভ্রর আজকের এই রূপ আগে কখনো দেখেনি হৃদি। সাদা ধবধবে শার্ট ফিটিং, কালো প্যান্ট আর পায়ে সাদা স্নিকার্স, মাথায় একটা স্টাইলিশ ব্যান্ডটানা জড়ানো, যার জন্য তাকে ঠিক 18-19 বছরের কোনো টকবগে তরুণ প্রেমিকের মতো লাগছে। হৃদির মনের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ভাষা হারিয়ে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জড়তা কাটিয়ে হৃদি ধীরে ধীরে এগিয়ে গেল। নিচু গলা ডাকল, শুভ্র ভাই। শুভ্র ঘড়ির সুতোয় টান দিয়ে পেছনে ফিরে তাকালো। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে হালকা গলায় বলল, বল। হৃদি শুভ্রর ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও ঘোর কাটেনি। শুভ্রর হাতের ঘড়ির নাটাইটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঘুড়ি উড়ান? জানতাম না তো। শুভ্র এক ভুরু নাচিয়ে বাঁকা হাসল, শান্ত স্বরে বলল, শুধু কি ঘুড়ি উড়াতেই দেখবি, আর কিছু দেখিস নাই? হৃদি চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, কোথাও বিশেষ কিছু চোখে পড়ল না। সে কনফিউজড হয়ে বলল, মানে আর কি দেখব? শুভ্রর মেজাজটা যেন এক নিমেষে খিঁচড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, শালিকা আনি। হৃদি একটু বুক ফুলে বলল, আমি কি দেখি নাই, বরং আপনি তো কিছুই দেখেন নাই। শুভ্র অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো, আমি কি দেখব? কি দেখার কথা বলছিস? হৃদি অবলীলে বলল, যা দেখার কথা তাকে আপনি এতক্ষণে দেখেছেন। কি দেখ? শুভ্র কথাটি শেষ করতে পারল না। তার দৃষ্টি মুহূর্তের মধ্যে হৃদির ওপর পড়ল। গাঢ় সবুজ শাড়ি, হাতের চুরির মৃদু শব্দ আর খোলা চুলের মায়াবী ঝর্ণা। হৃদিকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো অপার্থিব পরী। শুভ্র তার হাতের ঘড়ির নাটাইটা একপাশে ফেলে দিয়ে হৃদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে জানত হৃদিকে সবুজ রঙে সুন্দর মানায়, কিন্তু আজকের এই রূপ কথা যে এতটা মোহময় হবে তা তার কল্পনারও বাইরে ছিল। শুভ্রের তীব্র এবং গভীর চাহনিতে হৃদি বেশ লজ্জা পেয়ে গেল। সে আড়ষ্টাটা কাটাতে হালকা গলে কেসে উঠল। শুভ্র তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, জান,
একটু দেখ না। হৃদি ভ্যাবাচাকা খেয়ে বলল, আজব, কি দেখবো আমি? শুভ্র মাথা চুলকে হাসলো, আমার মাথা দেখবি? হৃদির সাথে সাথে শুভ্রের মাথার দিকে তাকালো। দেখলাম এখন। শুভ্র এবার কিছুটা অস্থির হয়ে বলল, প্লিজ জান, একটু ভালো করে দেখ, আশেপাশে ভালো করে খেয়াল কর। হৃদির চারিদিকে তাকালো। চারপাশ জুড়ে পাহাড়ের সবুজ গাছপালা, দূরে পাখির ডানা ঝাপটানো শব্দ আর দিগন্ত জোড়া খোলা আকাশ। সে হতাশ গলায় বলল, কই, এখানে তো শুধু প্রকৃতি ছাড়া আর কিছুই দেখছি না। শুভ্রের মুখটা অসহায় হয়ে এলো, যেন সে কোনো একটা বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিল যা হৃদি ধরতে পারছে না। সে বলল, আমার দিকে তাকা। হৃদি শুভ্রের চোখের দিকে তাকাতে সে ঘড়ির দিকে চোখের ইশারা করল। হৃদি সে ইশারায় ঘড়ির সুতোর দিকে তাকাতেই তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল, যেন হৃৎপিণ্ডের ছন্দ এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘড়ির গায়ে উজ্জ্বল রঙে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা, আই লাভ ইউ হৃদি। হৃদি খুশিতে আটখানা হয়ে শুভ্রর দিকে তাকাতে তার হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। তার পাশে শুভ্র নেই। হৃদি দিকবেদিক তাকাতে লাগলো, লোকটা গেল কোথায়? তার ভাবনার জল স্থিরে পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো শুভ্রের গম্ভীর অথচ আবেগ মাখা কণ্ঠস্বর, ও হৃদি, এদিকে তাকা। হৃদি চমকে মাথা তুলে উপরের দিকে তাকাতেই তার দুই চোখ ছানা বড়া হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম শেষ সীমানার ভাঁজে, যেখানে এক পা ফসকালেই গভীর খাত। হৃদি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আপনি ওখানে কেন? নেমে আসুন, পড়ে যাবেন তো। শুভ্র ওপর থেকে অদ্ভুত শান্ত গলায় বলল, পড়ে গেলে কোনো আফসোস নেই। প্রকৃতির বিশালতার মাঝে নিজের ভালোবাসাকে সমর্পণ করতে গিয়ে যদি জীবনটা ঝরেই যায়, তবে আমি হব ইতিহাসের প্রথম ভালোবাসার শহীদ। হৃদি ভুরুকুঁচকে অস্থির হয়ে বলল, মানে এসব কি পাগলামি করছেন? নেমে আসুন প্লিজ, আমার খুব ভয় করছে। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাহাড়ের চূড়ায় দুহাত পাখির ডানার মতো প্রসারিত করে দিল। চোখ দুটো শক্ত করে বুজে বুক ভরে একরাশ হিমেল হাওয়া টেনে নিল সে। তারপর আকাশ পাতাল কাঁপিয়ে এক অবিরাম সুরের মতো করে বলতে শুরু করলো, হে বিশাল পাহাড়, হে নিস্তব্ধ ঝোপঝাড়, হে বহমান নদী আর দূরাকাশ, তোমরা কি আজ আমার কথা শুনতে পাচ্ছ? মানুষ তো দামি উপহার আর চাকচিক্যের মোড়কে ভালোবাসা জাহির করে, কিন্তু আমি আজ তোমাদের বিশালতার সাক্ষী রেখে আমার মনের কথা বলবো। আজ আমি সাইফান শুভ্র চৌধুরী এই প্রকৃতির প্রতিটি ধুলো কণাকে সাক্ষী রেখে আমার ভালোবাসার ঘোষণা দিচ্ছি। শুভ্র এবার বুকের ভেতর থেকে জমানো সবটুকু আবেগ উগরে দিয়ে মাটির গভীরে যেন কাঁপন ধরিয়ে চিৎকার করে উঠল, আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ সো মাচ। পাহাড়ের প্রতিধ্বনি হয়ে তার সেই ডাক বারবার আছড়ে পড়তে লাগলো উপত্যকায়। সে আবার চিৎকার করে উঠল, ভালোবাসি হৃদি, অনেক 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 বেশি ভালোবাসি। তুই ছাড়া আমার এই অস্তিত্ব একটা মরুভূমির মতো। কখনো আমাকে ছেড়ে যাস না হৃদি, তোকে ছাড়া এই শুভ্রর পৃথিবীটা মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। তুই আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার প্রতিটি কারণ। আমি তোকে ভালোবাসি কথাটা খুব ছোট, কিন্তু আমি তোকে ছাড়া বেঁচে থাকাটা বড় কঠিন। এই সত্যটা এর চেয়ে অনেক বড়। তুই আমার রক্তে মিশে আছিস, আমার প্রতিটি চিন্তায় তোর দখল। তুই হারিয়ে গেলে আমি নিজেকেও খুঁজে পাবো না হৃদি। তুই আমার হারানো পথ, তুই আমার পাওয়ার শেষ গন্তব্য। তুই না থাকলে আমি হয়তো থাকবো, কিন্তু সেই থাকা আর বেঁচে থাকা দুটোর মাঝে তখন যোজন যোজন দূরত্ব থাকবে। শুভ্রর সে আর্তনাদ আর ভালোবাসার তীব্রতা পাহাড়ের গায়ে যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করলো। হৃদি খুশিতে মুখ চেপে ধরে কেঁদে দিল। তার কান্নার শব্দ যেন এই নিস্তব্ধ পাহাড়ের প্রতিটি পাথর আর ঝর্ণা শুনতে পাচ্ছে। কান্নার প্রতিটি ধ্বনিতে মিশেছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর গভীর ভালো লাগা। পাহাড়ের চূড়া থেকে হৃদির এই কান্না শুনে শুভ্র হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পাহাড়ের ঢাল বেয়ে ঝড়ের গতিতে নিচে নেমে এলো।
হৃদির সামনে এসে দাঁড়াতেই শুভ্র দেখল মেয়েটা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। সে দ্রুত এগিয়ে গিয়ে হৃদির কাঁধ দুটো শক্ত করে বেকুল গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে হৃদি, কাঁদছিস কেন? আমি কি ভুল কিছু করে ফেলেছি? কোনোভাবে কি আঘাত পেয়েছিস? হৃদি কোনো উত্তর দিল না। সে তার মুখ থেকে হাত সরিয়ে নিল, কিন্তু কান্না থামার বদলে তা যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে এলো। হৃদি তার সরু হাত দুটো মুষ্টিবদ্ধ করে শুভ্রর প্রশস্ত বুকে দুমদাম কিল ঘুষি বসাতে লাগলো। যেন এই ঘুষিগুলো কেবল আঘাত নয়, শুভ্রর ওপর জমা থাকা সব অভিমান আর দীর্ঘদিনের না বলা কথার বহিঃপ্রকাশ। শুভ্র কোনো বাধা দিল না। সে এক জায়গায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে হৃদির এই রাগটা আসলে তার প্রতি চরম ভালোবাসার এক অন্যরকম প্রকাশ। কয়েকটা ঘুষি মারার পর হৃদির হাতগুলো নিস্তেজ হয়ে এলো। সে হঠাৎ শুভ্রর শার্টের কলার আঁকড়ে ধরল এবং ঝাপটা মেরে তাকে জড়িয়ে ধরে শুভ্রর বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। তার কান্নার শব্দ এখন আগের চেয়েও বেশি তীব্র। শুভ্র দুই হাতে হৃদির পিঠটা জড়িয়ে ধরল, যেন হৃদিকে সে তার শরীরের ভেতর বিলীন করে নিতে চাইছে। হৃদির চোখের জলে শুভ্রর সাদা শার্টটা ভিজে যাচ্ছে, কিন্তু তাতে শুভ্রর কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু ওর মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কাঁদ, তুই কাঁদ, যত মন চায় কাঁদ। আমি তো জানি এই জলগুলো কেবল কষ্টের নয়, এগুলো তো আমার প্রতি তোর ভালোবাসারই অন্য নাম। হৃদি কাঁদতে কাঁদতে শুভ্রের বুকে মুখ গুজে অস্ফুট স্বরে বলল, আপনি খুব খারাপ, খালি কষ্ট দেন আমায়। এমন কেউ করে? যদি ওখান থেকে পড়ে যেতেন। জানেন কত ভয় করেছিল আমার, বুকের ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। শুভ্র হৃদির দুই কাঁধ ধরে একটু আলগা করে ওর চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অমলিন আনন্দ। শুভ্র মৃদু হেসে বলল, আরে পাগলি, ভয় থেকেই তো জয়ের শুরু। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ এতদিনে আমি আমার বুকের ভেতর জমিয়ে রাখা সবচেয়ে প্রিয় কথাটা, সবচেয়ে বড় আবেগটা তোকে বলে দিয়েছি। মনে হচ্ছে আমার বুক থেকে একটা পাহাড় সম ভারী পাথর নেমে গেছে, যেটা আমি প্রতিদিন এতদিন গোপনে চেপে রেখেছিলাম। আজ আমি সত্যিই খুব খুশি। কথাগুলো বলে শুভ্র খুব যত্নে হৃদির চিবুক ধরে মুখটা সোজা করল। নিজের হাতের আঙুল দিয়ে হৃদির চোখের জল মুছতে মুছতে সে বলল, সারা জীবন তো কেবল গম্ভীর হয়েই কাটিয়ে দিলাম, আজ না হয় একটু অন্যরকম হই। আজ আমি তোর প্রেমিক শুভ্র হয়ে গেলাম। আমি তোকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবো। শুধু পাহাড় নয়, এই শহরের প্রতিটি গলিকে আমি আজ জানিয়ে দেব আমি আমার প্রাণের ভালোবাসাকে খুঁজে পেয়েছি, নিজের করে পেয়েছি। শুভ্র হৃদির হাত ধরে পাহাড় থেকে নেমে এলো। নিচে নামতেই দেখল শুভ্রা আর ঈশান অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হৃদিকে দেখে শুভ্রা মৃদু গলায় বলল, কি সারপ্রাইজটা কেমন লাগলো? হৃদি খানিকটা অভিমানী সুরে বলল, তোরা তখন গাড়িতে মিথ্যে কথাগুলো কেন বলেছিলি? শুভ্রা খিলখিল করে হেসে উঠল, আরে পাগলি, ওটা তো মজা ছিল, তোকে একটু ঘাবড়ে দেওয়ার জন্যই তো ওই পরিকল্পনা। হৃদি আর কথা বাড়ালো না। তারা চারজন মিলে আবার গাড়িতে উঠল। শুভ্র আর হৃদি পিছনের সিটে বসল, আর ঈশান ও শুভ্রা বসল সামনে। কিছু দূর যাওয়ার পর গাড়ি একটা নির্জন অথচ সুন্দর জায়গায় এসে থামল। ততক্ষণে আকাশ জুড়ে সন্ধ্যার বিষণ্ণ রং ছড়িয়ে পড়েছে। ঈশান গাড়ি থেকে নেমে শুভ্র ও হৃদিকে নামিয়ে দিয়ে শুভ্রাকে নিয়ে আবার তাদের গন্তব্যে চলে গেল। হঠাৎ শুভ্র নিজের পকেট থেকে একটা কালো রুমাল বের করলো। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তার চোখ দুটো বেঁধে দিল। হৃদি অবাক হয়ে বলল, আরে চোখ বাঁধলেন কেন? শুভ্র হৃদির কানের কাছে মুখটা নামিয়ে আনলো। তার উষ্ণ নিঃশ্বাস হৃদির গলার কাছে এসে লাগলো। শুভ্র নিচু অথচ রহস্যময় স্বরে বলল, কারণ এখন তোকে আমি মেরে ফেলবো। রাস্তার ঠিক শেষ সীমান্তে নিয়ে গিয়ে তোকে ফেলে দিব। এখন চুপচাপ আমার সাথে চল। হৃদি আত্মবিশ্বাসের সাথে শুভ্রের হাত শক্ত করে ধরে বলল, ওকে, নিয়ে চলুন, আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যাব। শুভ্র কোনো কথা বলল না, কেবল হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় আরও একটু শক্ত করে নিল। তার হাতের উষ্ণতা হৃদির শির দ্বারা বেয়ে
এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ধীর পায়ে শুভ্র হৃদিকে কোথাও একটা নিয়ে এলো। জায়গাটা ভীষণ নীরব, কিন্তু বাতাসের ভাঁজে ভাঁজে মিশে আছে বেলি আর রজনীগন্ধার এক মায়াবী ঘ্রাণ। শুভ্র আলতো করে হৃদির চোখের কালো রুমালটা খুলে দিল। চোখ খুলতে হৃদি স্তব্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, যেন কোনো গভীর শূন্যতা। কবরের মতো নিস্তব্ধতায় হৃদি নিজের হৃতে স্পন্দন শুনতে পাচ্ছিল। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এটা কোথায়? এমন অন্ধকার কেন এখানে? কিন্তু শুভ্রের কোনো আওয়াজ পাওয়া গেল না। হৃদি ভয়ের আবেশে দ্রুত পাশে হাত বাড়িয়ে দেখল না, সেখানে শুভ্র নেই। লোকটা হুট করে গেল কোথায়? হৃদির কণ্ঠস্বর তখন ভয়ে কাঁপছে। শুভ্র ভাইয়া, কোথায় আপনি? প্লিজ, আমার খুব ভয় করছে, আমাকে এখান থেকে নিয়ে চলুন। হৃদি যখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের দুহাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরছিল, ঠিক তখনই হুট করে সব অন্ধকার চিরে রাজকীয় ঝাড়বাতির আলো জ্বলে উঠল। আর সাথে সাথে ওপর থেকে ঝিরঝির করে বৃষ্টির মতো নামতে লাগলো হাজারো রক্তিম গোলাপের পাপড়ি। সে আলোর ঝলকানিতে হৃদি অবাক হয়ে সামনে তাকাতেই দেখল ঠিক তার সামনে হাঁটু করে বসে আছে শুভ্র। পরনে সেই সাদা শার্ট, আর বারান্দায় তাকে এখন আরও বলিউড সিনেমার নায়কের চেয়ে বেশি মায়াবী লাগছে। শুভ্র ধীরে ধীরে তার পকেট থেকে মখমলের শুভ্র বক্সটা বের করল। হৃদির ঠিক সামনে বক্সটা ধরে সাবধানে সেটির ঢাকনা খুলল। খুলতে ভেতর থেকে হীরের আংটি আলো প্রতিফলনে ঝিকমিক করে উঠল। হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র তার বলিষ্ঠ অথচ কম্পিত কণ্ঠে আবেগ মাখা গলায় বলল, উইল ইউ মেরি মি হৃদি? হৃদি অবাক হয়ে চারপাশটা দেখল। সব কিছুর সাজসজ্জা, তার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, যাদের প্রত্যেকের হাতে একটি করে লাল রঙের লাভ বেলুন, আর সেই বেলুনের গায়ের সোনালি অক্ষরে লেখা আই লাভ ইউ হৃদি। এবং ওপর থেকে রোবটের মাধ্যমে পাপড়ি ঝরা দৃশ্য দেখে হৃদির বুঝতে বাকি রইল না যে এটি একটি নাইট ক্লাব। আর এত আয়োজন সব শুভ্রই করেছে। হৃদির মনে হলো সে কোনো রূপকথার গল্পের ভেতরে ঢুকে পড়েছে। এত সুন্দর একটা দিন তার জীবনে আসবে তা সে বিশ্বাসই করতে পারছে না। সে দু চোখ ভরে শুভ্রকে দেখল, সেই মানুষটি যার জন্য সে আজ নিঃস্ব হতেও রাজি। হৃদি এক মুহূর্ত সময় নষ্ট না করে সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে হাসতে হাসতে তার ডান হাতটি শুভ্রের দিকে বাড়িয়ে দিয়ে দৃঢ় অথচ মিষ্টি করে বলল, ইয়েস অফকোর্স আই উইল মেরি ইউ। শুভ্রর চোখে তখন চিকচিক করছে আনন্দশ্রু। সে পরম মমতায় হৃদির আঙুলে আংটিটি পরিয়ে দিল। চারপাশের মানুষজন তখন উচ্ছ্বাসে ফেটে পড়ল। করতালি আর খুশির চিৎকারে পুরো ক্লাব যেন কেঁপে উঠল। হৃদির আঙুলে হীরের আংটিটা তখন আগুনের মতো জ্বলজ্বল করছে, আর হৃদির চোখের জল আনন্দের ধারায় গড়িয়ে পড়ছে শুভ্রর হাতের ওপর। শুভ্র উঠে দাঁড়িয়ে হৃদিকে নিজের বুকে টেনে নিল, যেন সমস্ত পৃথিবীর সুখ আজ এই দুজোড়া হৃদয়ের মিলনে এসে থমকে দাঁড়িয়েছে। স্টেজের মাইক্রোফোন হাতে নিয়ে এক তরুণী হাসি মুখে বলল, হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই জানেন আজ আমাদের ক্লাবে দুটি হৃদয় এক সূত্রে বাঁধা পড়েছে, সাইফান শুভ্র চৌধুরী এবং তার হবু স্ত্রী তাসনিন হৃদি। এই সুন্দর জুটিকে আমরা সবাই আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। তাদের জীবন, ভালোবাসা, হাসি আর সুখে পরিপূর্ণ হোক। কথা শেষ হতেই পুরো হলরুম জুড়ে বজ্রধ্বনির মতো হাততালি বেজে উঠল। চারদিকের উচ্ছ্বাস যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মেয়েটি একটু অপেক্ষা করে আবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, তবে আমি চাই আজকের এই উদযাপনটা আরো একটু বিশেষ করে উঠুক। তাই আমি অনুরোধ করছি সাইফান শুভ্র চৌধুরীকে তার হবু স্ত্রীর জন্য একটি গান গেয়ে আমাদের শোনানোর জন্য। দেখি আমাদের এই সুন্দর জুটি আজ স্টেজও কাঁপিয়ে দিতে পারে কিনা। আবার চারপাশে হাততালির ঝড় উঠল, কেউ শীষ দিল, কেউ উল্লাসে চিৎকার করে উঠল। পুরো পরিবেশটা যেন আনন্দ আর উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো। হৃদির বুকের ভেতর তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে,
এত মানুষের সামনে এত শুভকামনার মাঝে দাঁড়িয়ে থাকতে তার কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। আনন্দে তার হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হচ্ছে, ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি লেগে আছে। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশের সব আলো নিভে গেল। এক নিমেষে পুরো হলরুম অন্ধকারে ডুবে গেল। হৃদি বিস্মিত হয়ে চারপাশে তাকালো। কিছুক্ষণ আগেও যেখানে হাততালি, হাসি আর উল্লাসের শব্দে পরিবেশ মুখর ছিল, সেখানে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হলো চারপাশের সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেছে। সে বিভ্রান্ত চোখে চারদিকে তাকাতে লাগলো, বুঝতে চেষ্টা করলো হঠাৎ কি ঘটল। ঠিক তখনই স্টেজের ওপর হালকা আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে এলো গিটারের সুর এবং তার সঙ্গে মিলেমিশে বেজে উঠল একটা মুগ্ধকর মিউজিক। হৃদি বিস্মিত চোখে স্টেজের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার হৃদ স্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইল। স্টেজের মাঝখানে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র, তার হাতে গিটার, আঙুলগুলো দক্ষতার সঙ্গে তার ছুঁয়ে সুর তুলছে। ওপর থেকে নেমে আসা লাল এলইডি আলোর আভা তার অবয়বটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মাথায় বাঁধা ব্যান্ডানা, পরনে সাদা শার্ট, দূর থেকে তাকে কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো মঞ্চ কাঁপানো রকস্টার কিংবা সিনেমার নায়কের মতো লাগছে। তাকে দেখে দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ল। চারদিক থেকে শীষ, হাততালি আর চিৎকারের শব্দ উঠতে লাগলো। ঠিক তখনই হলরুমের সমস্ত আলো জ্বলে উঠল। পুরো পরিবেশ যেন প্রাণ ফিরে পেল। হৃদি মুগ্ধ নয়নে তাকে রইল স্টেজের দিকে। চোখ সরানোর ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে সে। শুভ্র গিটারের তারে আঙুল বুলাতে বুলাতে সুর তুলল, তারপর গভীর আবেগে গেয়ে উঠল, মন তোকে ছাড়া বুঝে না রে, মন তোকে ছাড়া বুঝে না রে, বুকের লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে। তার কণ্ঠ, তার উপস্থিতি, তার আত্মবিশ্বাস সব মিলিয়ে পুরো স্টেজ যেন তার দখলে চলে গেল। দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর হৃদি নিচে দাঁড়িয়ে অবিশ্বাসের চোখে দেখছে সেই মানুষটাকে যাকে সে ভালোবাসে। হঠাৎ শুভ্রের দৃষ্টি এসে থামল হৃদির ওপর। এক মুহূর্তের জন্য যেন আশেপাশে শত শত মানুষ হারিয়ে গেল। গিটার বাজতে বাজতেই সে সরাসরি হৃদির দিকে তাকিয়ে বেসামাল কণ্ঠে, নেশাতুর চোখে তাকিয়ে গিয়ে উঠল, তোকে শুধু গড়ি আমি ভেঙে চুরে নিজে, দিবানিশি কাটে তোরই অনুভবে ভিজে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে, মন তোকে ছাড়া বুঝে না রে, মন তোকে ছাড়া বুঝে না রে। হৃদির মনে হলো তার নিঃশ্বাস আটকে যাচ্ছে, বুকটা দ্রুত ওঠানামা করছে, যে ঠিকমতো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চারপাশের শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, কানে শুধু শুভ্রর কণ্ঠস্বরই বাজছে। শুভ্র পুরো স্টেজ জুড়ে ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছিল। তারপর আচমকাই চোখ বন্ধ করে দীর্ঘ এক সুর টানল, ইয়ে এ এ ও হো হো ও ও ও। সুরটা এতটাই আবেগময় আর নেশামাখা ছিল যে দর্শকদের ভেতর থেকে কয়েকজন উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। পুরো হলরুম আবারও করতালি আর উল্লাসে ফেটে পড়ল। শুভ্র ধীরে ধীরে চোখ খুলল, তার দৃষ্টি আবারও এসে থামল হৃদির ওপর। তারপর গভীর অনুভূতিতে ভরা কণ্ঠে গেয়ে উঠল, তোর মাঝে খুঁজে ফিরি জীবনের মানে, মরে যাব দূরে গেলে কভু অভিমানে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে, মন তোকে ছাড়া বুঝে না রে, মন তোকে ছাড়া বুঝে না রে। কেটে গেছে কিছুদিন। দূর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা লন্ডন শহরটা আজও নিজের চিরচেনা ব্যস্ততায় মগ্ন। সারি সারি সুউচ্চ ভবন, ঝকঝকে কাঁচে মোড়া আধুনিক স্থাপত্য আর শতবর্ষের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো যেন একই শহরে অতীত আর বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। প্রশস্ত রাস্তাগুলোর অবিরাম ছুটে চলেছে গাড়ির সারি। লাল রঙের ডাবল ডেকার বাসগুলো শহরের ব্যস্ততার মাঝে আলাদা সৌন্দর্য যোগ করেছে। দূরে টেমস নদীর শান্ত জলরাশি নগরীর কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তির ছোঁয়া এনে দেয়। সন্ধ্যা নামলে
হাজারো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শহর, যেন নক্ষত্রগুলো আকাশ ছেড়ে নেমে এসেছে লন্ডনের বুকে। পৃথিবীর অন্যতম আধুনিক ও প্রাণচঞ্চল এই শহরটিতে প্রতিটি মুহূর্তেই নতুন গল্পের জন্ম দেয়। লন্ডনের অভিজাত এক এলাকার বহুতল ভবনের সুউচ্চ তলার বিশাল অফিস রুমটি তখন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। কাঁচের দেয়ালের ওপারে রাতের লন্ডনের আলোয় ঝলমল করছে, কিন্তু সেই সৌন্দর্যের এক বিন্দুও যেন ছুঁতে পারছে না রুমের ভেতরে বসে থাকা মানুষটিকে। চেয়ারে হেলান দিয়ে মাথায় পেছনে ঠেকে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার 2 আঙ্গুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেট থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ, মাঝে মাঝেই সে গভীর টান দিচ্ছে সিগারেটে। চোখের নিচে স্পষ্ট কালচে দাগ, মুখে ক্লান্তির ছাপ। তাকে দেখলেই মনে হয় বহুদিন ধরে ঠিকমতো ঘুম তার চোখে ধরা দেয়নি। যেন কোনো অদৃশ্য যন্ত্রণা প্রতিদিন একটু একটু করে তাকে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে ভেতরে প্রবেশ করলো একজন। কয়েক পা এগিয়ে এসে সে সম্মানের সঙ্গে পুরুষটির সামনে দাঁড়িয়ে বলল, বাংলাদেশ থেকে বড় সাহেব কল দিয়েছিলেন, আপনাকে দেশে ফিরতে বলেছেন। কথাটা শুনে পুরুষটির মুখের কোনো পরিবর্তন হলো না, চোখও খুলল না। সে শুধু হাত তুলে ইশারা করলো চলে যাওয়ার জন্য। লোকটি আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। রুমে আবারও নেমে এলো নীরবতা। কয়েক মুহূর্ত পর পুরুষটি ধীরে ধীরে চোখ খুলল, তারপর হাত বাড়িয়ে টেবিলের উপর রাখা ফোনটা তুলে নিল। স্ক্রিনে একই নাম্বার থেকে 6টি মিসড কল ভেসে উঠেছে। সে জানত কলগুলো কার, ইচ্ছে করে ধরেনি। কথা বলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নাম্বারটিতে কল ব্যাক করলো। 2 বার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। ভেসে এলো এক বয়স্ক পুরুষের গম্ভীর কণ্ঠ, এখন দেশে আয়, রাস্তা ক্লিয়ার, তোর কেসটাও আমি সলভ করে ফেলেছি। পুরুষটির ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। আর ইউ শিওর? ওপাশ থেকে দৃঢ় কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ নির্ভান, ফিরে আয়, শুভ্রের বিয়ে, ওদের সুখ আমার সহ্য হচ্ছে না। এক মুহূর্তে নির্ভানের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে এলো। মনে হলো কেউ যেন হঠাৎ করে বহুদিনের চাপা ক্ষতটাতে আবার ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। তার ঠোঁট নড়ল, মাত্র 2টি শব্দ উচ্চারিত হলো, হৃদি। ওপাশ থেকে নাইম খান শান্ত গলায় বললেন, হ্যাঁ, তার ফুফাতো বোনের সঙ্গে। বুকের গভীরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুরনো ব্যথাটা আবারও মাথা তুলে দাঁড়ালো। কিন্তু নির্ভান চিৎকার করল না, ভাঙল না, কোনো আর্তনাদও বের হলো না তার মুখ দিয়ে। শুধু কয়েক সেকেন্ড চুপ করে থেকে জানালার ওপারে ছড়িয়ে থাকা আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি আসছি। কলটা কেটে যেতেই রুমটা যেন আরো গভীর আর নীরব হয়ে গেল। কবরের মতো এক গা ছমছমে নিস্তব্ধতা গ্রাস করল পুরো ঘরকে। নির্ভান চেয়ারে মাথাটা পুনরায় হেলিয়ে দিল। তীব্র মানসিক ক্লান্তিতে অজান্তে চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। বুকটা তখনও কামারের হাপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। মুখ দিয়ে বের হচ্ছে দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস। বন্ধ চোখের পাতায় স্মৃতির অন্ধকার পর্দায় হুট করে ভেসে উঠল এক অষ্টাদশীর মায়াবী মুখ। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতেই সে অবশ গলায় অজান্তেই গুনগুন করে গেয়ে উঠল, তোমায় আমি পাইলাম রে, তাতে কোনো দুঃখ নাই, পাইল যেজন রাইখো তারে, দিয়ে সুখ পুরোটাই। গানটা শেষ হতে চাবুক খাওয়া পশুর মতো হঠাৎ চোখ খুলল সে। সেই শান্ত চোখ জোড়া মুহূর্তে চরম প্রতিহিংসায় আগুনের মতো জ্বলে উঠল। এতক্ষণের তপ্ত নিঃশ্বাসগুলো এখন আর কেবল ক্লান্তির জানান দিচ্ছে না, তাকে দেখাচ্ছে খাঁচায় বন্দি কোনো হিংস্র জানোয়ারের মতো। ভেতরে সেই ভয়াবহ আক্রোশ আর ধরে রাখতে পারল না নির্ভান। বাঘের মতো লাফিয়ে উঠে সামনে থাকা থাই গ্লাসে সজোরে এক ঘুষি মারল। কান ফাটানো শব্দে গ্লাসের কাঁচ ফেটে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ধারালো কাঁচের কিছু টুকরো চামড়া কেটে মাংসের ভেতর ঢুকে গেল গভীর হিংস্রতায়। হাত বেয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে, কিন্তু সেই মানসিক যন্ত্রণা শারীরিক ছোঁয়ার মতো মানসিক অবস্থার এখন নেই। সেদিকে সম্পূর্ণ খেয়ালহীন হয়ে সে সামনের কাছের টেবিলটায়
দুই হাতে খামচে ধরে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল, ফাক দিস বুলশিট কল্ড লাভ। চিৎকার শেষ হতেই পুরো টেবিলটা শূন্যে তুলে আছাড় মারল সে। মুহূর্তে টেবিলটা শক্ত মেঝেতে আছাড় খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরো রুমটা এখন ভাঙা কাঁচের এক ধারালো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। নির্বাণ দেয়ালে রক্তাক্ত হাতটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ্র, আই এম কামিং। হেসে নে, আনন্দ করে নে, কারণ যত হাসি তত কান্না। কষ্ট আসলে কি জিনিস তোকে এবার আমি হাড়ে হাড়ে বোঝাবো। চৌধুরী বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের হাসাহাসি আর কোলাহলে পুরো চৌধুরী বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। আজ শুভ্র আর হৃদির গায়ে হলুদ। সকাল থেকে পুরো বাড়িটাকে একদম নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। এমনকি বাইরের রাস্তাঘাটেও ঝলমলে মরিচবাতি দেয়া হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে, বাকিরা আসবে কাল। তবে সবচেয়ে কাছের মেহমানগুলো ইতিমধ্যে হাজির। ঠিক সন্ধ্যার সময় তুর্য আর রিফাত তাদের বাবা মাকে নিয়ে এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই সবাই হৃদিদের বাড়িতে হলুদ নিয়ে রওনা হবে। শুভ্রা, পাখি, মিহি আর তার ফ্রেন্ড চারিদের নিয়ে পার্লারের গিয়েছে সাজতে। হৃদিদের বাড়ি থেকে হৃদিকেও পার্লার নিয়ে গেছে। এত কিছুর মধ্যেও শুভ্র একেবারে স্বাভাবিক। ও ড্রয়িং রুমের সোফায় বসে নিজের মতো ফোন টিপছে। গায়ের উপর জড়ানো একটা নর্মাল কালো শার্ট আর পরনে সাদা প্যান্ট। রিফাতের বাবা আর তুর্যর বাবা সোহান চৌধুরীর সাথে কুশল বিনিময় করে কথা বলতে থাকলেন। ইতিমধ্যে ঈশানও সেখানে হাজির হলো। তার গায়ে নীল শার্ট আর সাদা প্যান্ট। সে সোজা শুভ্রের পাশে এসে বসলো। তারপর আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে ফিসফিসে বলল, বস, আপনার বিয়ে, আর আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন? শুভ্র ফোন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সো হট, এখন কি আমি লজ্জায় রুমাল ধরে বসে থাকবো? ঈশান হালকা হেসে বলল, হ্যাঁ, এটাই তো নিয়ম। শুভ্র নাক মুখ মুচকে বিরক্তি প্রকাশ করে বলল, ফালতু নিয়ম। এরই মধ্যে পাশে ধপাস করে বসে তুর্য শুভ্রর কাঁধে হালকা ধাক্কা মারল। তারপর একেবারে পেশাদার গায়কদের মতো চোখ বুজে হাত নাচিয়ে শুভ্রকে শুনিয়ে শুনিয়ে গিটকিরি দিয়ে গিয়ে উঠল, নৈশা সেজে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। তুর্যর শেষ লাইনটা শেষ হতে না হতেই সোফার আরেক পাশে বসে পড়ল রিফাত। রিফাত যেন তৈরি ছিল। শুভ্রকে খাপানোর এমন মোক্ষম সুযোগ সে হাতছাড়া করে কিভাবে? সে তুর্যর পিঠে এক চাপড় বসিয়ে তার চেয়েও দ্বিগুণ উৎসাহে আর চড়া গলায় তুর্যর মুখের কথা কেড়ে নিয়ে পরের লাইন দুটো গেয়ে উঠল, বিয়ান সাজন সাজিবে আমার পাশে বসিবে। পুরো ড্রয়িং রুমে তখন বন্ধুদের অট্টহাসি আর হাততালির রোল। ঈশান তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওদের এমন উন্মাদনা দেখে আর চুপ থাকতে পারল না। শুভ্রর দিকে আর চোখে তাকিয়ে চরম দুষ্টুমি ভরা একটা হাসি দিল। তারপর বিড়ালের মতো খামসি কাটার ভঙ্গিতে নাকে হাত দিয়ে অবিকল বাসর ঘরের লাজুক কনের মতো চোখ মুখ মুচকে রিফাতকে টেক্কা দিয়ে খিলখিলি গিয়ে উঠল, আদর দিমো তোমারে বাসরে নিয়া। পরক্ষণে তুর্য, রিফাত আর ঈশান তিনজনে একসাথে তাল মিলিয়ে ড্রয়িং রুমের ছাদ ফাটানো গলায় কোরাস গেয়ে উঠল, ওগো পরাণের প্রিয়া আমার ময়না টিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া। হৃদিদের বাড়িতে প্রায় গায়ে হলুদ নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শুভ্ররা ওইখান থেকেই চলে গেছে। পুরো চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। কেউ হলুদের ডালা গুছাচ্ছে, কেউ ফুলের ঝুড়ি হাতে নিয়ে এদিক সেদিক ছুটছে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের সাজটা দেখে নিচ্ছে। তুর্য আর রিফাত দুজনেই হলুদ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে। দেখতে একদম জমজমাট লাগছে। ঈশানকেও অনেকবার বলা হয়েছে পাঞ্জাবি পরার জন্য, কিন্তু সে বরাবরের মতো নিজের মর্জির মালিক। সোজা সাপটা না করে দিয়েছে, নিজের পছন্দের পোশাকই পরে নিয়েছে। অন্যদিকে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে আছে শুভ্র। বসে আসতে বললে ভুল হবে, রাগে রীতিমতো ফুটছে, বারবার বড় বড় শ্বাস নিচ্ছে। মুখটা এমন গোমরা হয়ে আছে যেন এখনই কাউকে কামড়ে দেবে। কারণটা খুব সিম্পল, তাদের ফ্যামিলির নিয়ম, গায়ে হলুদের দিন বর আর কনে একে অপরকে দেখতে পারবে না। আর সেই মহান নিয়মের বলি হয়ে পুরো পরিবার হৃদিদের বাড়ি চলে গেলেও শুভ্রকে রেখে গেছে বাসায়।
শুভ্রর মেজাজ তখন অলরেডি অফ। তার উপর সকাল থেকে একবারও রীতিকে দেখতে পারেনি। মেয়েটা আজ কেমন করে সেজেছে, কি পড়েছে, কতটা সুন্দর লাগছে কিছুই দেখতে পারছে না। ফোন বের করে আবার কল দিল সে, একবার, দুইবার, তিনবার, চারবার, কিন্তু কোনো লাভ হলো না। রীতি ফোনই ধরছে না। শুভ্রর চল শক্ত হয়ে গেল। ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলে মাথার চুলে হাত চালিয়ে বিরক্ত গলায় বিড়বিড় করে বলল, ওকে, ভেরি গুড, আমার ফোন ধরার টাইম নেই ম্যাডামের। আবার ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকালো। কোনো কল ব্যাক নেই, কোনো মেসেজ নেই। শুভ্র এবার দাঁত খিঁচিয়ে বলল, শালির বান্দির বাচ্চা, আমার ফোন ধরিস না, কাল রাতে বুঝাবো আমি কি জিনিস, এত অ্যাটিটিউড দেখাস। তোরে যদি না কাদাইয়া ছাড়ছি আমিও সাইফান শুভ্র চৌধুরী না। কথাটা বলে আবার কল দিল। ফোনটা এবার বাজতেই থাকলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। শুভ্র রাগে মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো, অথচ রাগের আড়ালে বুকের ভেতর অন্য এক অস্থিরতা কাজ করছে। সত্যি বলতে রাগটা হৃদির উপর না, রাগটা এই কারণে যে আজ তার বউটা নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছে আর সে দেখতে পারছে না, আর এই ব্যাপারটাই শুভ্রর একদম টলারেট হচ্ছে না। অন্যদিকে হৃদিকে ঘিরে রেখেছে শুভ্রা, পাখি আর মিহি। পার্লার থেকে সাজিয়ে আনার পর যেন তাকে চেনাই দায় হয়ে গেছে। পরনে হলুদ রঙের সবুজ পাড়ের শাড়ি, সারা শরীর জুড়ে কাঁচা গাঁদা ফুল আর টাটকা লাল গোলাপের গয়না, মাথার পেছনে নিখুঁত করে বাঁধা খোঁপা, তারপর গাঢ় সবুজ ঘোমটা, চোখে টানা কাজল, ঠোঁটে হালকা রং, মুখ ভর্তি লাজুক আভা। অনেকেই বলে বেশি সাজলে সৌন্দর্য চাপা পড়ে যায়, কিন্তু সেই কথা সবার ক্ষেত্রে খাটে না। হৃদিকে আজ এতটাই সুন্দর লাগছে যে আশেপাশে সব মেয়ের মাঝে সে আলাদা করে চোখে পড়ে যাচ্ছে, যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো রাজকন্যা। শুভ্রা তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে, কখনো হৃদিকে দাঁড় করিয়ে, কখনো ফুলের ঝুড়ি হাতে দিয়ে, আবার কখনো হাসতে বলে ওপর থেকে একের পর এক কল করে যাচ্ছে শুভ্র। কিন্তু শুভ্রা ইচ্ছে করেই ধরছে না, একটু জ্বালাক তার ভাইটাকে। পাখি ফোন হাতে ব্যস্ত, নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। পুরো বাড়িটা সন্ধ্যার আলোয় যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। চারদিকে ঝলমলে লাইট, ফুলের সাজ, মানুষের কোলাহল, বক্সের শব্দে পুরো উঠান কাঁপছে। ছোট ছোট ছেলেমেয়েরা ইতিমধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, কেউ গান ধরছে, কেউ আবার তাল মেলাচ্ছে। তবে এই আনন্দের মাঝেও হৃদির মনটা কেমন যেন অস্থির। সারা দিনে শুভ্রর সাথে একটা কথাও বলা হয়নি। ফোনটাও রুমে পড়ে আছে, আর তাকে ঘিরে সবাই এমনভাবে বসে আছে যে একা হওয়ার সুযোগই মিলছে না। হৃদির মুখটা একটু গম্ভীর হতে দেখে শুভ্রা দুই গাল টেনে দিয়ে বলল, ওলে আমার ভাবিটা বলছি মন খারাপ করে বসে আছে, আমার ভাইয়ের সাথে কথা বলতে পারছে না তাই না? পাশ থেকে পাখি ছবি তুলতে তুলতে হেসে বলে, এই যে মুখটা দেখো, একদম ধরা খেয়ে গেছে, সারাদিন কথা না বলতে পেরে অবস্থা খারাপ। হৃদি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। মিহি তখন দুষ্ট হাসি দিয়ে বলে, এই শোন একটা কথা, অনেক টিকটকে ক্যাপশন দেখেছি বাসরাত মানে ছেলেদের শান্তির রাত আর মেয়েদের কষ্টের রাত, এটা কি সত্যি? শুভ্রার সঙ্গে সঙ্গে মিহির পিঠে হালকা একটা কিল বসে বলে, চুপ কর লুচ্চে বেডি, সব কথায় নাক গলাতে হবে তোর? মিহি মুখ ফুলে বলে, আমি তো শুধু প্রশ্ন করলাম। পাখি হেসে ওঠে, তোর প্রশ্নগুলো না এক নম্বরের বিপজ্জনক। তাদের কথায় আশেপাশে থাকা কয়েকজন মেয়েও হেসে ওঠে, আর লজ্জায় হৃদির গাল দুটো টুকটুকে লাল হয়ে যায়। তাদের হাসাহাসির মাঝেই হঠাৎ আবার বেজে উঠল শুভ্রার ফোন। চারপাশে তখন গান বাজছে, মেয়েদের হাসির শব্দে পুরো ঘর মুখর। শুভ্রা অন্যমনস্ক ভঙ্গিতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে চোখ পড়তেই ভুরু নাচিয়ে তাকালো আবারও শুভ্র। পাশে বসে থাকা হৃদির চোখও স্ক্রিনে গিয়ে আটকালো। মুহূর্তে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সারাদিন ধরে একটা কথা বলতে পারেনি শুভ্রর সাথে। নিজের ফোনটাও রুমে পড়ে আছে। মানুষটা কতবার কল দিয়েছে কে জানে। ভাবতেই বুকের ভেতর কেমন একটা অপরাধ বোধ কাজ করলো। সে চুপচাপ শুভ্রার দিকে তাকালো। চোখ দুটো এমনিতেই কাজলে ভরা ছিল, তার উপর সারাদিনের ক্লান্তি আর অপেক্ষা মিশে ছলছল করে উঠছে। কিছুই বলল না, কিন্তু তার সেই অসহায় চাহনি দেখেই শুভ্রা বুঝে গেল মেয়েটা শুভ্রর সাথে কথা বলতে চাইছে। শুভ্রা আর দুষ্টমি করল না, ঠোঁট কামড়ে কলটা রিসিভ করে কানে তুলল।
ওপাশ থেকে সাথে সাথেই ভেসে এলো শুভ্রর ভারী, গম্ভীর আর স্পষ্ট বিরক্ত কণ্ঠ। থাপ্পড় চিনিস তুই? শুভ্রা আটকে উঠল। ভাইয়া, 10 বার ফোন দিছি, একবারও ধরার নাম নেই। কি করছিলি এতক্ষণ? কথাগুলো বলার সময় শুভ্রর গলায় এমন একটা চাপা রাগ ছিল যেন সামনে পেলে সত্যিই 2টা ঝাড়ি দিয়ে দিত। শুভ্রা শুকনো ঢোক গিলে বলে, ইয়ে মানে ভাইয়া, আসলে ছবি তুলতেছিলাম। ওপাশ থেকে সাথে সাথে উত্তর দিল, ছবি তুলতেছিলি তো হাত ভাঙা ছিল নাকি? ফোন ধরতে সমস্যা কোথায় ছিল? পাশে বসা পাখি মুখ চিপে হাসি আটকানোর চেষ্টা করছে। মিহি তো প্রায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। শুভ্রা এবার মিনমিন করে বলে, সরি ভাইয়া, বাড়ি আয় আগে, তারপর তোর সরি বের করছি। গম্ভীর গলাতেই কথাটা বলে শুভ্র। হৃদির ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে উঠল। শুভ্র এবার প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি দরকার। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুভ্রর গলা আগের চেয়েও ভারী হয়ে এলো। হৃদি কোথায়? মাত্র 2টা শব্দ, কিন্তু শব্দ দুটোর ভেতরে সারাদিনের অপেক্ষা, বিরক্তি আর অস্থিরতা মিশেছিল। হৃদির বুকটা আবারও ধক করে উঠল। শুভ্র আবার পা দাঁত চেপে বলল, ওইটাকে বল, আমার ধৈর্যের লিমিট শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে কল দিয়েছি, ম্যাডামের কোনো খবর নাই। ফোন রুমে রেখে ঘুরতেছে না ইচ্ছে করে ধরছে না, ওইটা আমি পরে বুঝামো। একটু থেমে আবার বলে, আর শোন, আমার হাতে মার খাইতে না চেলে 5 মিনিটের মধ্যে ও যেন আমাকে কল দেয়। আই এম নট জোকিং। শুভ্রের সামনে বসে থাকা হৃদির মুখটা লাল হয়ে উঠল। পাখি চোখ টিপে তার দিকে তাকালো। মিহি মুখ চেপে হাসতে হাসতে বলল, উফ, হৃদির জন্য দেখি ভাইয়ার অবস্থা পুরাই ক্রিটিক্যাল। শুভ্র কল কেটে দিল। হৃদির বুকটা কেঁপে উঠল, যেন ভেতরের অস্থিরতাটা আরও বেড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা শুভ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির কাঁধে হাত রাখলো, তারপর হালকা গলায় বলে, যা রুমে গিয়ে কথা বলে আয়, আমরা ভাইয়াটাকে আর বেশি পাগল করিস না আমার ভাইয়াটাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা খিলখিল করে হেসে উঠল। হৃদি লজ্জায় মাথা নিচু করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকে এই দরজা বন্ধ করে সে বিছানার দিকে ছুটে গেল। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিতেই পাওয়ার অন করলো। পরের মুহূর্তেই তার চোখ থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে 208টা মিসড কল। সবই শুভ্রের নাম্বার থেকে। হৃদির বুকটা ধক করে উঠল, আঙুল কেঁপে উঠল। মানুষটা যে সত্যি ভীষণ রেগে আছে সেটা বুঝতে আর 1 সেকেন্ডও লাগলো না। সে অনেক কষ্টে নিজেকে সামলে ফোনটা ডায়াল করলো। মাত্র 2 সেকেন্ড, তারপর রিসিভ হয়ে গেল। যেন ওই পাশের মানুষটা শুধু এই কলটারই অপেক্ষায় ছিল। হৃদি থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে ফোনটা কানে তুলল। ওপাশে প্রথমে শুধু শ্বাসের শব্দ, ভারী, গভীর, অস্থির। কিছুক্ষণ দুজনেই চুপ, যেন কথা নয় একে অপরের নিঃশ্বাসই বুঝতে চাইছে। তারপর শুভ্র ধীরে গম্ভীর গলায় বলে উঠল, সারাদিন কতবার কল দিছে আপনাকে। হৃদির গলা কেঁপে উঠল। সে খুব আস্তে বলল, 208টা। শুভ্র আবার বলে, আপনি কি একটা বড় কল ধরেছেন? না। একটু থেমে আবার প্রশ্ন আসে, হোয়াই? হৃদি ঠোঁট ভিজিয়ে নেয়, কণ্ঠ ভাঙা হয়ে আসছে। ফোন রুমে ছিল, আমি নিচে ছিলাম, কেউ যেতে দেয়নি, সরি। ওপাশে আবার নীরবতা। তারপর শুভ্র গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলা বলে, ভিডিও কল দিচ্ছি। বলেই শুভ্র ফোন কেটে ভিডিও কল দিল। হৃদি নিজের মুখটা স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে সামনে গেল। ওপাশে শুভ্রের ঘরের বাতিটা মৃদু জ্বলছে। শুভ্র হৃদির দিকে প্রথম স্বাভাবিক চোখে তাকালো, কিন্তু 1 মুহূর্তের মধ্যেই তার চোখের মনি স্থির হয়ে এলো আর দৃষ্টি জোড়া হয়ে উঠল বিপজ্জনক রকমের নেশালো। হৃদির মাথায় গাঢ় গোলাপ আর গাঁদা ফুলের টিকলি, কানের দোল, গলার হার আর ঠোঁটে লিপস্টিক মাখা সে মায়াবী রূপ দেখে শুভ্রর গলা শুকিয়ে গেল। সে ধীর স্থির কণ্ঠে অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি লজ্জায় 1 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। শুভ্রর গলা দিয়ে একটা খসখসে হাসির শব্দ বেরিয়ে এলো, যা হৃদির শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে নিয়ে গেল। শুভ্র আলগোছে নিজের মাথার চুলগুলোকে এক ঝটকায় পেছনের দিকে সরিয়ে দিয়ে বলে, ওরে আমার লাজুকি বউটা দেখে আবার লজ্জাও পায়। তা ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই সৌন্দর্য আমাকে ভেতর থেকে পাগল করে দিচ্ছে।
আমার বুকের ভেতর যে ঝড় তুলে দিচ্ছে তাতে আমি পুরো এলোমেলো আর অগোছালো হয়ে যাচ্ছি। বলেই শুভ্র প্রচণ্ডভাবে ঘামতে শুরু করলো। তার চোখের মণি লাল হয়ে উঠল আর সে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। হৃদির এই রূপ দেখার পর তার নিজেকে কেমন যেন বন্য আর পাগল পাগল লাগছে। সে নিজের শার্টের কলারটা 2 আঙ্গুল দিয়ে টেনে একটু ঢিলে করে দিল এবং অস্থিরতায় বারবার নিচের দিকে কামড়ে ধরে ঠোঁট ফোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তেজিত কণ্ঠে বলল, মাফ করো বউ, তোর এই সৌন্দর্য দেখার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। আই এম জাস্ট লুজিং মাই মাইন্ড, ইট ইজ ড্রাইভিং মি ক্রেজি। আর 1 সেকেন্ড তুই যদি এভাবে আমার সামনে থাকিস তবে আমি কাল রাত পর্যন্ত ধৈর্য ধরতে পারবো না। বাই সোনা, আমার এই অবস্থা করার জন্য সব কাল রাতে সুদে আসলে উসুল করে নিব। বলেই কলের লাইন কেটে দিল। হৃদি স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কি হলো? শুভ্র কেন এভাবে হুট করে কল কেটে দিল? সন্ধ্যা 7টার ফ্লাইটে উঠল নির্ভান। বিমানের ফার্স্ট ক্লাস কেবিনে শরীর এড়িয়ে চোখ বন্ধ করলো সে। আজ এসে যাচ্ছে হয় কাউকে ছিনিয়ে আনতে, নয়তো কাউকে চিরতরে শেষ করে দিতে। তারা জেদ চেপেছে, যে কোনো একটা করেই সে ছাড়বে। চোখ দুটো বন্ধ করেই ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, আমি আসছি, নরক যন্ত্রণার জন্য রেডি থাক। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নির্ভান বিরক্তি নিয়ে চোখ খুলল। স্ক্রিনের নামটা দেখে তার চল শক্ত হয়ে গেল। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো, স্যার আপনি এসেছেন, এই খবরটা গোপন রাখতে হবে। শুভ্র যদি কোনোভাবে জানতে পারে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর ওর বিয়ের সময় আপাতত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাড়াহুড়ো করলে আপনি তো জিততে পারবেন না। নির্ভান তাতে দাঁত চেপে হিসে বলল, হোগা মারার কথা বলবি না তো। আমি বাংলাদেশে প্রেম করতে যাচ্ছি না যে নাটক করব, কাউকে শান্তিতে বিশ্রাম দিতে যাচ্ছি। ওপাশ থেকে লোকটা কাঁপা কাঁপা গলায় বোঝানোর চেষ্টা করলো, স্যার বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভুল পদক্ষেপ নিলে আপনি ধরা খেয়ে যাবেন। শুভ্রর পরিচয় তো জানেন, ও শান্ত বাঘের মতো। যখন শান্ত থাকে তখন লোকটাকে দেখাই যায় না, কিন্তু একবার খেপে গেলে পুরো শহর কেঁপে ওঠে। বড় সাহেব অনেক কষ্টে আপনাকে জেল থেকে বের করেছে, তাই ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। এত ঘ্যান ঘ্যান শুনে নির্ভানের চোখের মণি আগুনের মতো জ্বলে উঠল। সে অস্থিরভাবে নিজের চুলের ভেতর হাত চালিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। নির্ভান হিসে বলল, তোর অমুক আসতেছি, তোর অমুক কাটতে। বলে সে ফোনটা আছাড় মারার মতো করে কেটে দিল। রাগে তার বুকের খাঁচা ওঠানামা করছে। ও ভয় পাবে, ওর মতো শিকারী বাঘের ভয় কিসের? পুরো পৃথিবী ওকে দেখে কাঁপছে, এই ভাবনাটা তাকে আরো অস্থির করে তুলল। জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকে নির্ভান নিজের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার শিরাগুলো ফুলে উঠেছে। সে নিশ্চিত এবার শুভ্রর সব দম্ভ সে ধুলোয় মিশিয়ে দেবে। তোর জামাই হবে আস্ত মোটা, পেট থাকবে ঢোলের মতো, হাঁটতে বের হলে সবাই বলবে এই যে এইটা শুভ্রার মুটকা জামাই না। কথাটা বলে মিহি তার কোমর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। শুভ্রা তার দিকে অগ্নিশর্মার দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর তোর জামাই হবে একদম টাকলা, রাস্তা দিয়ে হাঁটলে সবাই আঙুল দেখে বলবে ওই যে মিহির টাকলা জামাই, দেখ মাথাটা কেমন বাতির মতো চকচক করছে। স্টেজের এক কোনায় দাঁড়িয়ে মিহি আর শুভ্রা নিজেদের মধ্যে মিষ্টি ঝগড়ে মেতে উঠেছে। পুরো অনুষ্ঠান বাড়ি তাদের হাসির শব্দে কাঁপছে। মিহি হঠাৎ শয়তানি হাসি দিয়ে শুভ্রাকে ধরতে দৌড় দিল। শুভ্রা হাসতে হাসতে শাড়ির কুঁচি সামলে রাস্তার দিকে দৌড় দেওয়া শুরু করলো। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বাড়ির দামি দামি গাড়িগুলো সারি সারি লাইনে এসে হৃদিদের বাড়ির সামনে এসে থামল। ঈশান, রিফাত আর তুর্জোর দলবল গাড়ি থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরে হাঁটা দিল। এদিকে শুভ্রা পিছন থেকে মিহির দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে আচমকা ঈশানের সঙ্গে ধাক্কা খেল। ঈশান হঠাৎ তাল সামলাতে না পেরে পিছনের দিকে ঠাস করে পড়ে গেল আর শুভ্রাও গিয়ে ঈশানের বুকের ওপর আছড়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউই কিছু বুঝে ওঠার সুযোগ পেল না। এক অপ্রস্তুত মুহূর্তে তাদের ঠোঁট একে অপরের সঙ্গে লেগে গেল। দুজনের শরীরই যেন মুহূর্তের জন্য অবশ হয়ে এলো।
চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বিস্মিত চোখে তাদের দিকে তাকিয়ে রইল। শুভ্রা কি ঘটেছে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ঈশানের উপর থেকে উঠে শাড়ির কুঁচি ধরে প্রায় দৌড়েই বাড়ির ভেতর চলে গেল। পিছন থেকে রিফাত আর তুর্য হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। ওদিকে ঈশানের কোমরে যে ব্যথাটা লেগেছে তার জন্য তার পুরো পুরুষত্ব আর ইগোকে চুরমার করে দিয়েছে। সে মাটিতে বসে কোমরে হাত দিয়ে কাতরাতে আর্তনাদ করে উঠল, আহ আমার কোমর, মনে হচ্ছে কোমরের হাড়টাই 2 টুকরো হয়ে গেছে। তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল, ভালোই তো, ফ্রিতে একটা পুরো সিনেমার সিন দেখে ফেললাম। রিফাতে হেসে কুটি কুটি অবস্থা, একদম ঠিক বলেছিস, কি সুন্দর এন্ট্রি ছিল দেখেছিস। শুভ্র দৌড়ে এলো, গিয়ে সোজা ঈশানের উপর পড়লো, তারপর এমন লজ্জা পেল যে দৌড়ে পালিয়ে গেল, একদম সিনেমার প্রথম দৃশ্যের নায়িকার মতো। ঈশান বিরক্ত মুখে তাদের দিকে তাকালো, জানি না এই শুভ্রা আমার সঙ্গে কিসের শত্রুতা, বিশেষ করে আমার কোমরের সঙ্গে। আমি নিশ্চিত ও মনে মনে শপথ নিয়েছে আমার কোমর একদিন না একদিন ভেঙেই ছাড়বে। কথাটা বলতেই তুর্য আবার হো হো করে হেসে উঠল, কোমরটা এখন অক্ষত আছে তো ভাই, চুপ করো। ঈশানের ধমক শুনে রিফাত আর তুর্য আরও জোরে হেসে উঠল। শেষমেশ তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান তার হাত ধরে উঠে দাঁড়ালো। শার্টে হালকা ধুলো ঝেড়ে লেগেছিল, বিরক্ত মুখে ধুলো ঝেড়ে জামাটা ঠিক করলো সে। এরই মধ্যে বাড়ির সামনে অতিথিদের ভিড় আরও বেড়ে গেছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ, আলো হাসি আর কোলাহলে মুখর পুরো জায়গা। 3 জন একসঙ্গে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের সামনে এসে দাঁড়াতেই তাদের চোখের সামনে ভেসে উঠল রঙিন সাজসজ্জায় মোড়া পুরো অনুষ্ঠানের স্থল। চারপাশে ব্যস্ততা, আনন্দ আর উৎসবের আমেজে জমে উঠেছে পরিবেশ। ওদিকে শুভ্রা লজ্জায় দৌড়ে রুমে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতরটা যেন এখনো ধুকপুক করে চলেছে। এক হাত বুকের উপর চেপে ধরে দ্রুত শ্বাস নিতে লাগলো। গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়তে বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে এখনো বিশ্বাসই করতে পারছে না। ভাবতেই সারা শরীর কাঁটা দিয়ে উঠেছে। এদিকে হৃদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। হঠাৎ শুভ্রাকে এভাবে হাঁপাতে হাঁপাতে রুমের ভেতরে দেখে অবাক হয়ে তার দিকে গেল। কি হয়েছে তোর, এভাবে কুকুরের মতো দৌড়নি খাওয়া মানুষের মতো দৌড়ে আসলি কেন? শুভ্রা দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখের অস্থিরতা লুকিয়ে জোর করে একটা হাসি এনে বলল, কিছু হয়নি রে, পরে বলবো, এখন চল, তোর জন্য হলুদ চলে এসেছে। হৃদি সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। কিছুক্ষণ পর পাখি, মিহি, শুভ্রা সহ আরো অনেক মেয়ে মিলে হৃদির মাথার উপর একটা ওড়না ধরলো। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেই তারা ধীরে ধীরে হৃদিকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে ঈশান, তুর্য আর রিফাত আড্ডায় মশগুল ছিল। হঠাৎ ঈশানের চোখ চলে গেল বাড়ির সদর দরজার দিকে। এক মুহূর্তে তার চারপাশে সব শব্দ যেন দূরে মিলিয়ে গেল। ওড়নার নিচে মাথা নত করে হাঁটছে হৃদি, আর তার চারপাশে ওড়নার কোণা ধরে হেঁটে আসছে এক ঝাঁক মেয়েরা। কিন্তু ঈশানের দৃষ্টি আটকে গেল। তার চোখ গিয়ে থামল শুভ্রের ওপর। হলুদ রঙের সবুজ পাড়ে শাড়িতে মেয়েটা যেন চারপাশের সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। সারা শরীরে লাল গাঁদা ফুলের গয়না, মাথার খোপায় ফুল, হাতে ফুলের চুড়ি, কোমরে ফুলের বেল্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো হলুদ পরী ধীরে ধীরে হেঁটে আসছে। সন্ধ্যার আলো, চারপাশের সাজসজ্জা আর মানুষের ভিড়ের মাঝেও মেয়েটাকে আলাদা করে চোখে পড়ছে। ঈশান অজান্তে স্থির হয়ে গেল। মুহূর্তের জন্য চারপাশের কোলাহল, মানুষের কথা, তুর্য, রিফাতের আড্ডা সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। শুধু স্পষ্ট হয়ে রইল শাড়ি পরা এক চঞ্চল মেয়ের অবয়ব। ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠিক সেই মুহূর্তে শুভ্রার চোখ গিয়ে পড়ল ঈশানের দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই গল্পটা অনেক সুন্দর, আর ইতিমধ্যে নতুন গল্প চলে এসেছে। কি অনেকেই তো চাচ্ছিলেন নতুন গল্প দেই, নতুন গল্প তো ইতিমধ্যে এসে গেছে। আপনারা কি নতুন গল্প দেখবেন না? অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।